বন্ধুরা, মানুষের লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। হিজলতলি গ্রামের গফুর মিয়া ভেবেছিল মাঝ নদী থেকে পাওয়া এক জাদুকরী বাঁশি আর স্বর্ণ মুদ্রাই তার সংসারের সব অভাব মিটিয়ে দেবে। কিন্তু সে জানত না, যক্ষের দেওয়া ধন কখনো ফ্রিতে পাওয়া যায় না। বিনিময়ে সে কেড়ে নেয় পরিমাণের সবচেয়ে প্রিয় মানুষটির আয়ু। মাঝ রাতে যখন সেই অভিশপ্ত বাঁশির সুর বেজে উঠল, তখন নিজের ছেলেকে বাঁচাতে এক বাবা নিলেন এমন এক সিদ্ধান্ত যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক লোভী জেলের করুণ পরিণতি আর এক বাবার অসীম আত্মত্যাগের এই কাহিনী মিস করবেন না। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেঘনা নদী যেখানে বাঁক নিয়ে বিশাল এক জলাশয়ের সৃষ্টি করেছে, ঠিক তার পাড় ঘেঁষেই হিজলতলি গ্রাম। বর্ষাকালে গ্রামটি যেন একটা দ্বীপের মতো ভেসে থাকে, আর শীতকালে কুয়াশার চাদরে মুড়ে থাকে দিনের অর্ধেকটা সময়। গ্রামের প্রকৃতি যতটা সুন্দর, ঠিক ততটাই রহস্যময় এর বাতাস। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, এই গ্রামের মাটিতে নাকি প্রাচীন কোনো অভিশাপ মিশে আছে। গ্রামের শেষ প্রান্তে, যেখানে লোকবসতি শেষ হয়ে শ্মশানঘাট শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। শতবর্ষী সেই গাছের ঝুড়িগুলো এমনভাবে নিচে নেমে এসেছে যেন কোনো বৃদ্ধ দত্তী তার জটা ছড়িয়ে ধ্যান করছে। দিনের বেলাতেও ওই গাছের নিচে এক অদ্ভুত অন্ধকার জমে থাকে। গ্রামের মানুষ ওই পথ মারায় না বললেই চলে। বিশেষ করে অমাবস্যা আর পূর্ণিমার রাতে তো ওদিকে তাকাতেও ভয় পায় সবাই। জনশ্রুতি আছে, ওই বটগাছে এক যক্ষ বাস করে। আজ থেকে প্রায় 500 বছর আগে এক জমিদার নাকি তার বিপুল ধন সম্পদ ডাকাতদের হাত থেকে বাঁচাতে ওই গাছের নিচে পুঁতে রেখেছিলেন। যক্ষকে পাহারাদার হিসেবে রেখে তিনি মন্ত্রপুত করে দিয়েছিলেন সেই স্থান। জমিদার মারা গেছেন বহু আগে, কিন্তু যক্ষ নাকি আজও সেই ধন পাহারা দিচ্ছে। তার অনুমতি ছাড়া কেউ যদি সেই ধনের দিকে হাত বাড়ায়, তবে তার রক্ষা নেই। এই গ্রামেই বাস করত গফুর। গফুর মিয়া পেশায় জেলে, বয়স 50-এর কোঠায়। বাপদাদার আমল থেকেই তাদের জীবন কেটেছে নদীর জলে। কিন্তু গফুরের ভাগ্যটা যেন জন্ম থেকেই ফুটো কলসির মতো। যতই সে পরিশ্রম করুক, অভাব তার পিছু ছাড়ে না। তার ছোট একটা কুঁড়ে ঘর, চালের টিনগুলো জং ধরে ঝরঝরে হয়ে গেছে। বর্ষাকালে ঘরের ভেতর বৃষ্টি পড়ে, শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ঢোকে। গফুরের স্ত্রী আমেনা গত 3 বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। টাকার অভাবে তার ভালো চিকিৎসা করাতে পারছে না গফুর। গ্রামের হাতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কোনো মতে দিন পার করছে। আর আছে তাদের একমাত্র ছেলে রোজু, বয়স 19 কি 20 হবে। ছেলেটা দেখতে বেশ সুঠাম, চোখে মুখে বুদ্ধির দীপ্তি। রোজু কলেজে পড়ত, কিন্তু অভাবের তাড়নায় তার পড়াশুনো এখন বন্ধ। বাবার সাথে মাঝে মধ্যে মাছ ধরতে যায়, আবার কখনো দিনমজুরের কাজ করে। সে বোঝে বাবার কষ্ট, কিন্তু করার কিছুই নেই। রোজু যখন বেকার বসে থাকে, তখন নদীর পাড়ে গিয়ে উদাস হয়ে তাকিয়ে থাকে। তার স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার, কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নকে গলা টিপে ধরেছে। সেদিন ছিল শ্রাবণ মাসের এক মেঘলা দুপুর। আকাশ কালো করে মেঘ জমেছে। গফুর তার ছোট ডিঙি নৌকাটা নিয়ে মাঝ নদীতে জাল ফেলছিল। কিন্তু আজ যেন মাছের আকাল পড়েছে। সকাল থেকে জাল ফেলে ফেলে তার হাত ব্যথা হয়ে গেছে, অথচ জালের খোলে উঠেছে কেবল কয়েকটা ছোট পুঁটি আর ট্যাংরা মাছ। এই মাছ বাজারে বেচলে চাল কেনাই দায় হবে, ওষুধের টাকা তো দূরের কথা। হতাশ হয়ে গফুর নৌকার পাটলনে বসে পড়ল। বিড়ি ধরাতে গিয়ে দেখল দিয়াশলাইটা ভিজে গেছে। রাগে সে দিয়াশলাইটা ছুঁড়ে ফেলে দিল নদীতে। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ও আল্লাহ, আর কত পরীক্ষা নিবে আমার? গরিবের কি সুখ সয় না? আমার বউটা কি বিনা চিকিৎসায় মরে যাবে? ঠিক তখনই বাতাসের গতিপথ বদলে গেল। নদীর জল হঠাৎ স্থির হয়ে গেল, যেন কেউ জাদু বলে সব স্রোত থামিয়ে দিয়েছে। গফুর অবাক হয়ে দেখল, দূরে কুয়াশার ভেতর থেকে একটা ছোট নৌকা ধীর গতিতে তার দিকে ভেসে আসছে। গফুরের বুকটা ছাদ করে উঠল। মাঝ নদীতে এমন আজব দৃশ্য সে আগে কখনো দেখেনি। সে এক দৃষ্টে তাকিয়ে রইল। নৌকাটা আরও কাছে আসতেই সে দেখল, নৌকার গলুলির উপর বসে আছে এক অপূর্ব সুন্দরী তরুণী। বয়স খুব বেশি হলে 22 বা 23 হবে। গায়ের রং যেন কাঁচা হলুদ, পরনে লাল বেনারসি শাড়ি, কপালে বড় একটা সিঁদুরের টিপ, আর চুলগুলো খোলা, বাতাসে উড়ছে।
কিন্তু মেয়েটার সৌন্দর্য যতটা মুগ্ধকর তার চেয়েও বেশি ভয়ঙ্কর তার চোখ দুটো, অতিমাত্রায় উজ্জ্বল, যেন দুটো আগুনের গোল্লা। তরুণীটির হাতে ছিল একটি বাঁশি। সাধারণ বাঁশের বাঁশি নয়, সেটা রোদে চকচক করছিল, যেন খাঁটি সোনা দিয়ে তৈরি। তরুণীটি বাঁশিটা ঠোঁটে ছোঁয়ালো, সাথে সাথে এক অদ্ভুত সুর ভেসে এলো। সেই সুর কোনো সাধারণ গানের সুর নয়, করুণ, বিষাদ মাখা, আবার একই সাথে সম্মোহিনী। সুরটা কানে ঢোকার সাথে সাথে গফুরের মনে হলো তার চারপাশের পৃথিবীটা দুলছে, তার শরীরের সমস্ত ক্লান্তি নিমিষে দূর হয়ে গেল। এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে গেল সে। গফুর নিজের অজান্তেই তার নৌকাটা ওই তরুণীর নৌকার দিকে বাইতে শুরু করল। তার মনে হলো ওই সুর তাকে ডাকছে, ওই সুর তাকে বলছে, আয় গফুর, আমার কাছে আয়, তোর সব দুঃখ আমি ঘুচিয়ে দেব, তোর সব অভাব মিটে যাবে, শুধু আমার সাথে আয়। গফুরের মনে তখন আর কোনো ভয় নেই, কোনো যুক্তি নেই। সে শুধু জানে তাকে ওই তরুণীর কাছে যেতে হবে। তরুণীটি তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল, তারপর ইশারা করে তাকে পিছু পিছু আসতে বলল। তরুণীর নৌকা দিক পরিবর্তন করে শ্মশান ঘাটের দিকে চলতে শুরু করল। গফুরও মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে চলল। গ্রামের মানুষেরা তখনও জানে না গফুর আজ এমন এক পথে পা বাড়িয়েছে যেখান থেকে ফিরে আসা খুব সহজ নয়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এক বুড়ো মাঝি গফুরকে শ্মশানের দিকে যেতে দেখে চিৎকার করে ডেকেছিল, ও গফুর ভাই, ওই দিকে যেও না, মেঘ নামছে, তুফান আইব। কিন্তু গফুরের কানে তখন মানুষের ডাক পৌঁছনোর উপায় নেই। সে তখন অন্য এক জগতের ডাকে সাড়া দিতে ব্যস্ত। শ্মশানঘাটের কাছে আসতেই তরুণীর নৌকাটা অদৃশ্য হয়ে গেল। গফুর চমকে উঠল। সে তার নৌকা ঘাটে ভিড়িয়ে নামল। সামনেই সেই বিশাল অভিশপ্ত বটগাছ। গাছের নিচটা দিনের বেলাতেও অন্ধকার। গফুর দেখল তরুণীটি বটগাছের একটি নিচু ডালে পা দুলছে। তার হাতের সোনার বাঁশিটা থেকে ঠিকরে বেরোচ্ছে এক মায়াবী আলো। গফুর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে তুমি মা? আমাকে এখানে কেন নিয়ে এলে? তরুণীটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন হাজার হাজার কাঁচ ভাঙার শব্দ মিশেছিল। সে বলল, তুই তো সুখ খুঁজছিলি, তাই না গফুর? তুই তো চেয়েছিলি তোর সব অভাব দূর হোক। আমি তোকে সেই সুযোগ দিতে এসেছি। গফুর অবাক হয়ে বলল, তুমি তুমি কি আমাকে সাহায্য করবে? তরুণীটি গাছ থেকে লাফ দিয়ে নিচে নামল। গফুরের মেরুদণ্ডে দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই সেই যক্ষ যার কথা সে ছোটবেলা থেকে শুনে আসছে। তরুণীটি গাছের কোটরে হাত ঢুকিয়ে এক মুঠো কিছু বের করে আনল, তারপর গফুরের দিকে ছুঁড়ে দিল। গফুর দেখল ঘাসের উপর ছড়িয়ে পড়েছে ডজন খানেক চকচকে স্বর্ণমুদ্রা। নে, কুড়িয়ে নে, এগুলো তোর। এগুলো দিয়ে তুই তোর বউকে সুস্থ করতে পারবি, তোর বেকার ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে পারবি। গফুরের চোখ লোভে চকচক করে উঠল। সে হুমড়ি খেয়ে পড়ল মুদ্রাগুলোর ওপর। এ কি স্বপ্ন না সত্যি? সে একটা মুদ্রা হাতে নিয়ে দাঁত দিয়ে কামড় দিল। খাঁটি সোনা। তার বিশ্বাসই হচ্ছিল না। সে দ্রুত মুদ্রাগুলো তার গামছায় বাঁধতে শুরু করল। বাঁধা শেষ হলে সে মাথা তুলে মেয়েটিকে ধন্যবাদ দিতে চাইল, কিন্তু সামনে কেউ নেই। মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেছে। শুধু বাতাসে ভেসে আসছে সেই কথাগুলো। মনে রেখিস গফুর, যক্ষের ধন কেউ ফ্রিতে পায় না, এর একটা মূল্য আছে। আজ তুই নিলি, কিন্তু একদিন তোকে এর শোধ দিতে হবে। গফুর তখন উত্তেজনায় কাঁপছে। সে ভাবল, ধুর, এসব ফালতু কথা, সোনা পেয়েছি এটাই আসল, কালই চহরে গিয়ে এগুলো বেচব। সে দ্রুত পায়ে নৌকায় ফিরে এলো এবং বাড়ির পথ ধরল। কিন্তু সে খেয়াল করল না তার নৌকার পিছনে কালো ছায়ার মতো কিছু একটা তার সাথে সাথে চলছে। তখন শ্মশানঘাটের সেই বটগাছ থেকে একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে রইল, আর বাতাসে ভেসে রইল সেই করুণ বাঁশির সুর। বাড়ি ফিরতে ফিরতে গফুরের অনেক রাত হল। তার হৃৎস্পন্দন তখনও দ্রুত। সে দেখল রুজু বারান্দায় বসে বাবার অপেক্ষায় ছিল। বাবাকে এত রাতে ফিরতে দেখে সে এগিয়ে এলো। বাবা, এত রাত করলে যে? আর তোমার হাতে ওটা কি? রুজু জিজ্ঞেস করল। গফুর ছেলেকে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, দরজা জানলা সব বন্ধ কর। তারপর সে হারিকেনের আলোয় গামছাটা খুলল। রুজু আর আমিনার চোখ কপালে উঠল। এ কি, এত সোনা? আমিনা দুর্বল গলায় বলল, ওমা,
তুমি কি ডাকাতি করছো নাকি? এত সোনা কই পাইলা? গফুর মিথ্যে বলল। সে বানিয়ে বলল যে নদী থেকে সে এক ডুবে যাওয়া পুরনো সিন্দুক পেয়েছে। যক্ষের কথা, সেই তরুণীর কথা সে বেমালুম চেপে গেল। সে জানত সত্য বললে এরা ভয় পাবে। পরদিন গফুর শহরে গেল। স্বর্ণমুদ্রা বিক্রি করে প্রচুর টাকা পেল। সেই টাকা দিয়ে সে আমেনার ভালো চিকিৎসা শুরু করালো। ডাক্তার, ওষুধ, পথ্য কিছুরই অভাব রইল না। আমেনা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। মাসখানেকের মধ্যে গফুর তাদের পুরনো টিনের ঘর ভেঙে পাকা দালান তোলার কাজ ধরল। রোজু আবার কলেজে ভর্তি হল। গফুর তাকে নতুন জামা কাপড়, ঘড়ি, সাইকেল কিনে দিল। গ্রামে চাউর হয়ে গেল গফুর জেলের লটারি লেগেছে। কেউ ঈর্ষা করল, কেউ বা প্রশংসা। গফুর এখন আর মাছ ধরে না। সে এখন গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সে ভাবল, যাক বাবা, যক্ষের ওই ভয় দেখানো সব ভুয়া, কিছুই তো হলো না, বরং সব ভালোই হচ্ছে। কিন্তু সুখের এই আলোর নিচেই যে জমাট বাঁধছিয়াও এক গাঢ় অন্ধকার, তা গফুর বুঝতেও পারল না। পরিবর্তনটা প্রথমে চোখে পড়ল রোজুর মধ্যে। রোজু আগে খুব চনমনে ছেলে ছিল, বন্ধুদের সাথে আড্ডা দিতেও খেলাধুলা করত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সে কেমন যেন বদলে গেছে। সে এখন আর ঘর থেকে বেরোয় না, সারাদিন নিজের ঘরে চুপচাপ বসে থাকে। তার চোখের নিচে কালি পড়েছে। সে খাবার খায় না বললেই চলে। আমেনা জিজ্ঞাসা করলে বলে, ক্ষুধে নেই মা। একদিন রাতে গফুর পানি খাওয়ার জন্য উঠেছিল। সে দেখল রোজুর ঘরের আলো জ্বলছে। সে উঁকি দিয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য। রোজু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজের দিকে তাকিয়ে নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার পেছনের অন্ধকারের দিকে, আর সে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। গফুর কান পেতে শোনার চেষ্টা করল। রোজু বলছে, আসছি, আমি আসছি, আর কত ডাকবে? গফুর চমকে উঠল। সে ঘরে ঢুকে ছেলেকে ডাকল, রোজু, কার সাথে কথা বলছিস? রোজু চমকে উঠল না। সে খুব ধীরে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো। সেই দৃষ্টি গফুরের চেনা, ঠিক সেই যক্ষ তরুণীর চোখের মতো, প্রাণহীন, শীতল। রোজু বলল, ওরা ডাকছে বাবা, নদীর পাড় থেকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? গফুর ভয়ে পিছিয়ে গেল। কে ডাকছে? কিসের ডাক? রোজু হাসল। সেই হাসিটা স্বাভাবিক নয়। সে বলল, বাঁশি, সেই সোনার বাঁশি। গফুরের হাত পা ঠান্ডা হয়ে গেল। তবে কি যক্ষ তার পাওনা চাইতে শুরু করেছে? পরদিন সকালে গফুর গ্রামের আর কবিরাজকে ডেকে আনল। কবিরাজ রোজুকে দেখে বলল, বাতাসের দোষ আছে, ওরে তাবিজ দিয়ে দিলাম, আর ঘর থেকে বের হইতে দিয়েন না। কিন্তু তাবিজে কাজ হলো না। রোজুর অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একদিন দুপুরে গফুর দেখল রোজু বারান্দায় বসে আছে, তার গায়ের শার্টটা খোলা। গফুর লক্ষ্য করল রোজুর বুকের বাম পাশে, ঠিক যেখানে হৃৎপিণ্ড, তার উপর দুটো কালচে দাগ। দাগ দুটো দেখতে ঠিক যেন কোনো পোড়া ক্ষতের মতো, অথবা কেউ যেন খুব শক্ত করে আঙুল দিয়ে চেপে ধরেছিল। গফুর বুঝতে পারল এটা কোনো অসুখ নয়, এটা যক্ষের অভিশাপ। সে পাগল মজিদের কথা মনে করল। পাগল মজিদ একদিন তাকে বলেছিল, যক্ষ সোনা দেয় না রে গফুর, যক্ষ বিনিময় করে। তুই সোনা নিয়েছিস, বিনিময়ে সে তোর বংশের বাতি নিভিয়ে দেবে। গফুর সিদ্ধান্ত নিল সে আবার ওই বটগাছের কাছে যাবে। সে যক্ষকে সব ভিড়িয়ে দেবে। তার ছেলেকে বাঁচাতে হবে। সে মনে মনে প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু সে জানত না বিপদ কত কাছে চলে এসেছে। সেদিন ছিল আশ্বিন মাসের পূর্ণিমা। আকাশ পরিষ্কার। থালার মতো গোল চাঁদটা হিজলতলি গ্রামের ওপর জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। কিন্তু এই জ্যোৎস্নায় কোনো রোম্যান্টিকতা নেই, আছে এক ধরনের ভুতুরে ফ্যাকাশে ভাব। গফুর আজ রাতে ঘুমায়নি। সে লাঠি হাতে রোজুর ঘরের দরজায় পাহারা দিচ্ছে। সে জানে আজ পূর্ণিমা, আজ যক্ষের শক্তি সবচেয়ে বেশি থাকে। রোজু সন্ধ্যের পর থেকেই খুব অস্থির হয়ে আছে। সে বারবার জানলার কাছে যাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। রাত তখন 12টা। গ্রামের সব শব্দ থেমে গেছে। হঠাৎ গফুরের কানে সেই সুর এলো। প্রথমে খুব ক্ষীণ, যেন অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু ধীরে ধীরে সুরটা স্পষ্ট হতে লাগল। সেই রাখালির বাঁশির সুর, সেই সুর যা তাকে মাঝ নদী থেকে শ্মশানে টেনে নিয়ে গিয়েছিল। গফুর কান চাপা দিল, কিন্তু সুরটা যেন তার চামড়া ভেদ করে হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। গফুর ভয়ে রোজুর দিকে তাকালো। দেখল রোজু বিছানায় উঠে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো পলক নেই। সে এক জ্যান্ত লাশ। রোজু খাট থেকে নামল, তারপর ধীর পায়ে দরজার দিকে এগোলো। গফুর দৌড়ে গিয়ে পথ আটকাল। কোথায় যাচ্ছিস? খবরদার, বেরোবি না। রোজু বাবার দিকে তাকালো না। সে এমনভাবে তাকালো যেন গফুর সেখানে নেই। সে গফুরকে এক ধাক্কায় সরিয়ে দিল। গফুর অবাক হয়ে গেল, এর রুগ্ন ছালের গায়ে এত শক্তি এলো কোত্থেকে? সে ছিটকে গিয়ে দেওয়ালে লাগল। রোজু দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, যেন সে নিজে হাঁটছে না,
কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। গফুর চিৎকার করে উঠল, রোজু, যাস না বাপ, ফিরে আয়। সে লাঠিটা ফেলে দিয়ে ছেলের পিছু নিল। রোজু গ্রামের মেঠোপথ ধরে শ্মশানঘাটের দিকে হেঁটে চলেছে। তার গতি ক্রমশ বাড়ছে। গফুর দৌড়েও ছেলের নাগাল পাচ্ছে না। রোজু, দাঁড়া, বলছি দাঁড়া! গফুর চিৎকার করছে। গ্রামের কুকুরগুলো একযোগে ডেকে উঠল। সেই কান্না কান্নার মতো শোনাচ্ছে। রোজু গ্রামের সীমানা পার হয়ে শ্মশানের রাস্তায় উঠল। গফুর দেখল দূরে সেই বটগাছটা চাঁদের আলোয় এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে, আর গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই তরুণী। আজ তার হাতে সেই বাঁশি নেই। সে দুহাত বাড়িয়ে রোজুকে ডাকছে। গফুর প্রাণপণে দৌড়াতে লাগল। তার পায়ে কাঁটা বিঁধছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবুও সে থামছে না। তার একমাত্র ছেলেকে বাঁচাতে হবে। রোজু বটগাছের একদম নিচে পৌঁছে গেল। তরুণীটি হাসছে। রোজু মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে দিল তরুণীর দিকে। গফুর শেষ শক্তি দিয়ে চিৎকার করল, না, ওকে ছুবি না রাক্ষসী! গফুর যখন গাছের নিচে পৌঁছল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখল। রোজু দাঁড়িয়ে আছে গাছের গুড়িকে হেলান দিয়ে। তার চোখ বন্ধ, শ্বাস পড়ছে খুব ধীরে। আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই যক্ষ তরুণী। গফুর হাঁপাতে হাঁপাতে বলল, আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোর সব সোনা ফিরিয়ে দিতে এসেছি। এই নে তোর অভিশপ্ত টাকা। তরুণীটি বিকট শব্দে হেসে উঠল। দেরি হয়ে গেছে গফুর, অনেক দেরি হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম এর মূল্য দিতে হবে। তোর ছেলের আয়ু এখন আমার। দেখ, ওর বুকের দাগটা দেখ। গফুর দেখল রোজুর বুকের সেই কালচে দাগটা এখন দগদগে ক্ষতের মতো জ্বলছে। রোজু যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছে না। ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই? গফুর কান্নায় ভেঙে পড়ল। আমার জান নিয়ে নাও, ওকে ছেড়ে দাও। তরুণীটি হঠাৎ হাসি থামিয়ে দিল। সে গফুরের খুব কাছে এলো। তার চোখ দুটো গফুরের চোখের উপর স্থির করল। বিনিময়ে তরুণীটি ফিসফিস করে বলল, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হয়। তুই যদি তোর ছেলের প্রাণ বাঁচাতে চাস, তবে অন্য একটি প্রাণ আমাকে দিতে হবে, এবং সেই প্রাণটা হতে হবে তোর নিজের। গফুর এক মুহূর্তের জন্য থমকে গেল। সে রোজুর দিকে তাকালো। তার আদরের ছেলে, যার ভবিষ্যতের জন্য সে এত কিছু করেছে, সে আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। গফুর তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি রাজি, আমার প্রাণ নাও, কিন্তু কথা দাও রোজু সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সে সব ভুলে যাবে। তরুণীটি মাথা নাড়ল। তথাস্তু। সূর্য ওঠার আগেই তোর আয়ু শেষ হবে, আর সূর্য ওঠার সাথে সাথেই তোর ছেলে নতুন জীবন পাবে। তরুণীটি তার হাতটা গফুরের বুকের উপর রাখল। গফুরের মনে হলো যেন তার বুকের ভেতর থেকে কেউ কলিজাটা টেনে বের করে নিচ্ছে। এক তীব্র যন্ত্রণা, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তি। সে দেখল রোজু ধীরে ধীরে চোখ খুলছে। গফুর মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে পৃথিবীটা ঝাপসা হয়ে যাচ্ছে। শেষবারের মতো সে ছেলের মুখের দিকে তাকালো। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোক শ্মশানঘাটে এক করুণ দৃশ্য দেখল। বিশাল বটগাছের নিচে গফুরের নিথর দেহ পড়ে আছে। তার মুখটা নীল হয়ে গেছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক প্রশান্তির শাসি। আর তার পাশেই বসে আছে রোজু। রোজু কাঁদছে, বাবাকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রোজুর শরীর এখন সম্পূর্ণ সুস্থ। তার সেই রুগ্ন দশা আর নেই। রোজু জানে না কাল রাতে কি হয়েছিল। সে শুধু জানে সে বাবাকে হারিয়েছে। কিন্তু গ্রামের পাগল মজিদ দূর থেকে সব দেখছিল। সে বিড়বিড় করে বলল, বাপের ঋণ শোধ হল বাপের রক্তে। যক্ষ তার পাওনা বুঝে নিয়েছে। গফুরের মৃত্যুর পর রোজু আর সেই সম্পদ রাখেনি। সে বাবার নামে গ্রামের স্কুল আর হাসপাতাল করে দিল। সে বুঝেছিল লোভের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আজও পূর্ণিমা রাতে হিজলতলির শ্মশানে বাতাসের শব্দে মনে হয় কেউ বাঁশি বাজাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ এখন আর ভয় পায় না। তারা বিশ্বাস করে ওটা গফুরের আত্মা, যে এখনও তার ছেলেকে, তার গ্রামকে বিপদ থেকে আগলে রাখছে। বন্ধুরা, গফুর তার ছেলের জন্য নিজের জীবন দিয়ে দিল। একেই বলে বাবার ভালোবাসা। আর এমন রোমহর্ষক গল্প শুনতে চাইলে এখনই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।